সাসপেন্স স্টেশন। শুভেচ্ছা সকলকে, আমি ক্যামেলিয়া। সাসপেন্স স্টেশনে আজ আমরা আপনাদেরকে শোনাবো একটি বিশেষ গল্প, নতুন স্যার। বাবলুবন্ধু চৌধুরীর লেখা এই গল্পটি আমরা নিয়েছি লেখকের ঢেউ.blogspot.com এই ব্লগ সাইট থেকে। লেখক সম্পর্কে দুটি কথা। বাবলুবন্ধু চৌধুরী নিয়মিত লিখছেন প্রথম আলো, কালের কণ্ঠ, কিশোর আলো সহ বাংলাদেশের সব নামী পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে এবং হচ্ছে। এ পর্যন্ত তার 3টি বই প্রকাশিত হয়েছে। বর্তমান পাঠক মহলে তার পরিচিতি শিশু কিশোর সাহিত্যিক হলেও বড়দের জন্যও লিখে চলেছেন সমান তালে। শীতের শুরুতে এই গল্পটি আপনাদের ভালো লাগবে বলে আমাদের বিশ্বাস। তাহলে শুনতে থাকুন আজকের গল্প, নতুন স্যার। জ্যোৎস্নায় ধপধপ করছে রাস্তাটা। দুপাশে ফাঁকা জমি, দূরে সেই জমি ঘিরে রেখেছে দিগন্ত থেকে আসা ঝোপঝাড়। সেই ঝোপঝাড়ের অন্ধকার যেন চোখ ঠিকরে তাকিয়ে আছে এই রাস্তার দিকে। রাস্তায় আমি একা হাঁটছি, আর ফুটফুটে জ্যোৎস্না লোকের দরুন আমার ছায়া হাঁটছে। কোথাও কেউ নেই। পাশের জমিতে খসখসে হাওয়া ওঠে, শিয়ালের ডাকও শোনা যায় দূরে দূরে। ট্যাঁ ট্যাঁ করে একটা গাছে পাখি ডাকে। পূব আকাশে তাকাতেই তারা খসা দেখতে পেলাম। নিকটের শব্দ বলতে নিজের হাঁটার শব্দই শুনতে পাচ্ছি। ঝিঝি পোকার ডাক কানে মানিয়ে গেছে। এই রাস্তা কতক্ষণে শেষ হবে জানি না, তবে এই রাস্তা শেষ হলেই বিষ্ণুপুর গ্রাম। ওই গ্রামের প্রাইমারি স্কুলে আমার থাকার ব্যবস্থা। আমি নতুন চাকরি পেয়েছি ওখানে। কাল আমার জয়েন। রাস্তাটা আর কত দূর দেখার জন্য একবার চোখ তুলে তাকালাম সামনের দিকে। জ্যোৎস্না পোহানো ভূমির মধ্যে সে শুধু নদীর মতো বয়ে গেছে। বইতে বইতে ধূসর হয়ে মিলিয়ে গেছে রূপলি জ্যোৎস্না লোকে। চলছি আপন মনে। কিভাবে চলছি, কতক্ষণ চলছি খেয়াল নেই। আমার মন আজকের ঘটনায় আচ্ছাদিত হয়ে আছে। সারাক্ষণ ওই তোনামোনা করছি। বিকেল 4টের দিকে সাতক্ষীরায় নেমেছি বাস থেকে। রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল। সবাই যে যার গন্তব্যে শুধুই ছুটছে, কেউ কাউকে খেয়াল করছে না। স্যুট পরা দুজন লোক ভিড়ের মধ্যে দাঁড়িয়ে কথা বলছিল। একটা বাচ্চা কারো ধাক্কা খেয়ে গায়ের ওপর হুমড়ি খেয়ে পড়লে তেলে বেগুনে জ্বলে উঠল তাদের একজন। মার কাটকাট করে সেই বাচ্চাটিকে ধরে খায় আর কি। মানুষের এতটুকু সহ্য শক্তি নেই। ওইটুকু বাচ্চা লোকের গায়ের ঘা খেয়ে পড়েছে, তাকে কোথায় টেনে তুলবে না কান ধরে ঝুলোচ্ছে। মানুষ কি পাগল হয়ে যাচ্ছে? আমি গেলাম ঠেকাতে, আর অমনি আমারও জামার কলার ধরে সে কি হ্যাঁচকা হ্যাঁচকি। তাতে যা হওয়ার তাই হয়েছে। মোবাইলটা পকেট থেকে কখন পড়ে গেছে বুঝতে পারিনি। দেরিও হয়েছে অনেক। কালীগঞ্জে যখন পৌঁছলাম তখন রাত 10টা। হেড স্যারের ফোন নাম্বার মুখস্থ নেই, থাকলে একটা দোকান থেকে ফোন করে জানাতাম। তাই বাড়িতে ফোন করে জানিয়ে দিতে বলেছি, হয়তো জানিয়েও দিয়েছে। মুশকিল হলো রাত 9টার পর কালীগঞ্জ থেকে বিষ্ণুপুর যাওয়ার কোনো যানবাহন পাওয়া যায় না। আমি এ কথা জানতাম না। যানবাহন বলতে ব্যাটারি ভ্যান, ইজি বাইক নয়তো মোটরসাইকেল। ওই এলাকাটা গ্রামীণ এলাকা। সন্ধ্যার পরপরই কাজ মিটিয়ে সব ঘরে ফিরে আসে। লোক চলাচল কমে যায় বলে গাড়ি ঘোড়া থাকে না। একজনের কাছে জিজ্ঞেস করলে সে বলল, এখন আপনার হাঁটা ছাড়া উপায় নেই। তার কাছ থেকে ডিরেকশন নিয়ে হাঁটতে শুরু করেছি। প্রথমে একটা বিল আর একটা গ্রাম পেরিয়ে দক্ষিণ শ্রীপুর বাজার খোলায় এসে পড়লাম। রাস্তাটা বাজার খোলার ওপর দিয়েই এসেছে। শুধু একটা দোকানই খোলা ছিল। ন্যাড়া একটা কৃষ্ণচূড়া গাছের তলায় খুপড়ির মতো ছোট্ট দোকান ঘরটায় টিম টিম করে আলো জ্বলছিল। সেই দোকানদারই বলল, সোজা রাস্তা ধরে হাঁটতে থাকুন, একটা মাঠ পেরুলেই বিষ্ণুপুর গ্রাম, আর ওই গ্রামের মুখের কাছে প্রাইমারি স্কুল। দুপাশে ধান ক্ষেত রয়েছে, এরকম একটা জায়গায় এসে পড়েছি। একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। এত চিন্তার মধ্যেও এই ঠান্ডা পেয়ে ছোটবেলার একটা স্মৃতি মনে পড়ে গেল। একবার আমি আর কালিদা কোথায় যেন যাচ্ছিলাম রাতে।
গ্রামের রাস্তা ধরে গাছগাছালি ঘরবাড়ি পার হয়ে যখন ধান ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিলাম ঠিক এরকম ঠান্ডা লাগছিল। কালিদা বলল, কাছাকাছি ধান ক্ষেত থাকলে গরমে পাখা লাগে না। সত্যিই তাই, অভিজ্ঞতায় মানুষ কত কিছু শেখে। এসব নিরক্ষর গ্রাম্য মানুষের অভিজ্ঞতা ফেলে দেওয়ার নয়। স্মৃতিটা মনে পড়ে বেশ ভালো লাগছে। মেজাজটা ফুরফুরে হয়ে গেল, হাঁটায় গতিও চলে এলো। হঠাৎ লক্ষ্য করলাম ডান পাশের ধানক্ষেত থেকে একটা শিয়াল রাস্তা পার হয়ে বাম পাশের ধানক্ষেতে নেমে গেল। রাস্তা পার হওয়ার সময় সে একবার মুখ তুলে আমায় দেখলও। চাঁদের আলোয় বেশ কালো দেখাচ্ছিল শিয়ালটিকে। আমি একইভাবে হাঁটছি, যেখানে শিয়ালটা পার হয়েছিল সে জায়গাটাও পেরিয়ে এসেছি। হঠাৎ আবার একটা শিয়াল রাস্তা পার হয়ে চলে গেল। ধান খেতেও মাঝে মধ্যে নড়াচড়া টের পেলাম। বেশ বুঝতে পারছি শিয়ালের আড্ডাখানা এখানে। হঠাৎ দেখলাম আমার সামনে একটা শিয়াল রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আমায় দেখছে। নড়নচড়ন নেই, তাক ধরে আছে। বেশ বড় সড়ো একটা বাছুরের মতো কালো, দেখেই থমকে দাঁড়িয়ে পড়লাম। এ কি শিয়াল না কুকুর? শিয়াল তো এত বড় হতে দেখিনি, আর কুকুর তো মনুষ্যহীন এলাকায় থাকে না। তাহলে এটা কি? সামনে এগোতেও সাহস হচ্ছে না, কারণ চাঁদের আলোয় যেটুকু দেখতে পাচ্ছি তাতে এটা স্পষ্ট যে জন্তুটা আমার পথ আটকাচ্ছে। তার চেহারায় একটা হিংস্র ভাব ক্রমেই ডালপালা মেলছে। মুখের ছায়ার মধ্যে আমাকে আক্রমণ করার অটল সিদ্ধান্ত। পেছনের লেজটা সোজা হয়ে ঝুলে পড়েছে, মৃদু দুলছে সেটা। আর একটু এগুলেই আমার উপর ঝাঁপিয়ে পড়তে পারে। যে জন্তু মানুষ দেখে ভয় পায় না তার মতলব ভালো না। চোখে চোখ রেখে সামনাসামনি দাঁড়িয়ে আছি। আমিও এগোচ্ছি না, সেও এগোচ্ছে না। কিন্তু এভাবে কতক্ষণ? ভাবছি পিছন ফিরে ছুট দেব, কিন্তু আমাকে পালাতে দেখে এই জন্তু যদি তীব্র বেগে ছুটে আমায় ধরে ফেলে। এ সমস্ত বুনো জানোয়ারের শক্তির কাছে আমার শক্তি নস্যি। এই যখন ভাবছি, জন্তুটা মুখ উঁচু করে কেমন একটা শব্দ করল। এই শব্দ শুনে ভয়ে আমার সমস্ত শরীর অসাড় হয়ে গেল। কোনো শিয়াল বা কুকুরের শব্দ এমন নয়। এরকম মরা কান্নার মতো ডাক আমি কখনোও শুনিনি। এ ডাকের মধ্যে সবকিছু ভেঙে চুরে শেষ করে ফেলার খ্যাপাটে ভাব যেমন আছে, তেমন দল পাকানোর তোড়জোড়ও আছে। কিছুক্ষণের মধ্যে ভক করে বিশ্রী একটা গন্ধ লাগলো নাকে। এই গন্ধটা আগেও ছিল বলে মনে হচ্ছে, এখন বেশি তীব্র। এর মধ্যে পিছনের ধান খেতে খড়খড়ে আওয়াজ শুনতে পেলাম, এবং সেই সাথে নিজের অবশ্যম্ভাবী মৃত্যুকেই দেখতে পেলাম। চাঁদের আলোয় দৃষ্টিসীমায় যেটুকু আঁচ করতে পারছি, বুঝতে পারলাম ওই রকম আরো দুটো জন্তু আমার পিছনে রাস্তার উপর উঠে এসেছে। এবার সামনে পিছনে দুদিক থেকেই আক্রমণ করলে মৃত্যুটা তাড়াতাড়ি ঘটবে। মৃত্যুর পর আমার দেহের কি হবে সে চিন্তাও এসে গেল মনে। কিন্তু মৃত্যু অবশ্যম্ভাবী জেনে হয়তো মানুষের মস্তিষ্ক ক্রিয়া করে ওঠে। এই অবস্থায় আমার মধ্যেও তেমন কিছু লক্ষ্য করলাম। ভয় কেটে গিয়ে সেখানে একটা প্রতিঘাতের শক্তি এলো। আমি যা যা বলে জোরে চিৎকার দিয়ে উঠলাম। মনুষ্যবিহীন ফাঁকা প্রান্তরে সেই চিৎকার প্রতিধ্বনিত হল, এবং আমার সেই শব্দই আমাকে সাহস দিল। পাশে একটা লম্বা খেজুর গাছ রয়েছে। উপায়ান্তর না পেয়ে সেই খেজুর গাছে উঠছি, দেখি 3টে জন্তু হন্যে হয়ে ছুটে আসছে আমার দিকে। আমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার ছেড়ে খেজুর গাছের উপরে উঠে যাচ্ছি। ভাগ্যিস গাছে উঠতে গিয়ে আমার ব্যাগটা পড়ে গিয়েছিল। দেখলাম 3টে জন্তুই আমার সেই ব্যাগটা নিয়ে কামড়াকামড়ি করতে করতে পিছনে ধান খেতে হারিয়ে গেল। রাস্তাটা আবার শুনশান, সেই গন্ধটিও নেই। কিন্তু গাছের মাথায় এভাবে কতক্ষণ ঝুলে থাকা যায়
যে চিৎকার ছেড়েছি কাছাকাছি কোনো মানুষ থাকলে এতক্ষণে এসে যেত। রাস্তার মুড়োয় তাকিয়ে দেখছি কেউ আসে কিনা, কিন্তু কাউকে যখন দেখতে পেলাম না তখন এই অঞ্চলটাকে সাক্ষাৎ জমপুরি বলে মনে হলো। এখান থেকে পালাতেই হবে। আমি গাছ থেকে সাবধানে নেমে বিষ্ণুপুরের দিকে তীব্র বেগে ছুটতে লাগলাম। ছুটতে ছুটতে গায়ের জামা খুলে ফেললাম, যদি ওই জন্তু আবার হামলিয়ে আসে তবে জামা ছুঁড়ে দেব। পিছন ফিরে তাকিয়ে দেখলাম জ্যোৎস্নায় যতটুকু দেখা যায় ধূসর নৈশব্দ মেখে তেমনই শুনশান পড়ে আছে রাস্তাটা। ঘোলা ডুবুডুবু প্রান্তর যেন পৃথিবীর নয়, অন্য কোনো গ্রহের। এই নৈশব্দের নিচে ওঁত পেতে আছে যেন ভয়ঙ্কর বিপদ। সর্বত্রই যেন সেই জন্তুগুলো ঘাপটি মেরে আছে, যেন হুপ করে এই সামনে ওই ধান খেতে দেখা দেবে। দেহে যত শক্তি আছে মনের ইচ্ছায় তা আরও বাড়িয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটতে লাগলাম। ছুটতে ছুটতে ধান ক্ষেত শেষ হয়ে এলো। সামনে গ্রামের গাছগাছালির অন্ধকার দেখা যাচ্ছে। আমি গ্রামের মধ্যে ঢুকে কোনো বাড়িঘর দেখতে পেলাম না। ছুটতে ছুটতে কিছু দূর গিয়ে দেখি বাম পাশে মাঠের মধ্যে লম্বা একটা বিল্ডিং অন্ধকারে ডুবে আছে। ভাবলাম এটি স্কুল ঘর। মাঠ দিয়ে ছুটে সেই ঘরের দিকে যাচ্ছি, বারান্দা থেকে কারো গল্পগুজবের শব্দ কানে এলো। আরও কাছে যেতেই কয়েকটা ছায়ামূর্তি বারান্দা থেকে দুধদাড় করে এদিক ওদিক ছুটে ভস্ম হয়ে গেল। বারান্দায় উঠতেই দেখি কেউ একজন বসে আছে। সে আমাকে দেখে তাড়াতাড়ি উঠে দাঁড়াবার চেষ্টা করছে আর বলছে, এসে গেছেন স্যার, আমি নাইট গার্ড। মানুষের কণ্ঠ পেয়ে স্বস্তি ফিরে পেলাম। হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলাম, বিষ্ণুপুর প্রাইমারি স্কুল তো? জি, হেড স্যার আমাকে আগেই বলে রেখেছেন। আমি আপনার জন্য সব গুছিয়ে রেখেছি। বলতে বলতে লোকটা সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করছে। বাইরে ফুটফুটে চাঁদের আলো। বারান্দার আবছায়ায় দেখলাম লোকটার পিছন দিকে এইমাত্র লাঠির মতো লম্বা কি একটা গুটিয়ে ভস্ম হয়ে গেল। লোকটা নিজেকে ঠিক করতে করতে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করছে। সে আমার সাথে কথা বলছে ঠিকই, কিন্তু তার মনোযোগ শরীরের দিকে। যে স্বস্তিটা আমি ফিরে পেয়েছিলাম এরকম একটা লোক দেখে তা আবার হারিয়ে গেল। একজন নতুন শিক্ষক এসেছেন। নাইট গার্ডের অভ্যর্থনায় যেমন উষ্ণতা থাকার কথা এই লোকটার মধ্যে তা নেই। তার উপর আমার বেশভূষা দেখেও সে কিছু জিজ্ঞেস করল না। এত রাত কেন হলো জানতেও তার মধ্যে কোনো আগ্রহ দেখলাম না। লোকটা এবার পুরোপুরি সোজা হলো এবং হাসতে হাসতে বলল, ভাতের ব্যথা তো স্যার, একবার বসলে উঠে দাঁড়াতে কষ্ট হয়, কিন্তু এ কথা তো কাউকে বলতে পারি না। তাহলে নাইট গার্ডের চাকরিটাই চলে যাবে। আপনি নতুন মানুষ, এখনো দয়ামায়া আছে, তাই বললাম। আলো জ্বলছে না কেন জিজ্ঞেস করলাম আমি। এত সুন্দর চাঁদের আলো, আলো জ্বালালে এর শোভা উপভোগ করা যায় না, তাই জ্বালাইনি স্যার, এখনই জ্বালাচ্ছি। বলেই লোকটা বারান্দার পূব মাথায় গিয়ে একটা সুইচ টিপে স্কুল ঘরের বাইরের দিকে পূব দেওয়ালে একটা কম ওয়াটের বাল্ব জ্বালিয়ে দিল। সেই আলোয় দেখতে পেলাম সেখানে ঘন কলাবাগান। কলাবাগানের ফাঁক দিয়ে একটা পুকুরের অংশও দেখা গেল। আলো টের পেয়ে বাল্বের চারপাশে পোকামাকড় উঠতে শুরু করেছে। লোকটা এরপর অফিস রুম খুলে দিয়ে ঘরের আলো জ্বালিয়ে দিল। সরু লম্বাটে ঘর, সম্ভবত হেড স্যার বসেন এই রুমে। দেওয়ালের দিকে দুটো টেবিল একসাথে করে বিছানা পাতা আছে। লোকটা বলল, আপাতত এখানেই শুতে হবে স্যার। তারপর আমার দিকে তাকিয়েই আঁতকে উঠল, এ কি অবস্থা স্যার? শুধু গেঞ্জি গায়ে, পায়ে জুতো নেই, এই অবস্থা কি করে হলো? সমস্ত ঘটনা খুলে বললাম। লোকটা গম্ভীর হয়ে শুনল। তারপরে এমনভাবে বাঁকা হাসি হাসল যেন ওসব কিছুই ঘটেনি। আমি শুধু শুধু ভয় পেয়েছি। কালো রোগা চেহারা লোকটার, বয়স আন্দাজ 30 হবে। চোয়াল ভাঙা, ঠোঁট দুটো শুকনো, মাথায় লম্বা এলোমেলো চুল, পরনে লালচে হাফ হাতা জামা আর একটা কালো ফুল প্যান্ট।
জন্তুগুলো তাহলে কি? কি আর হবে স্যার, শিয়াল টিয়ালই হবে। কিন্তু শিয়াল কি মানুষকে এভাবে আক্রমণ করে? আর এরকম ঘটনা কি আর ঘটেছে? আমি তো এই প্রথম শুনছি স্যার। নিন, পুকুরে চলুন, হাত মুখ ধুয়ে নিন। পুকুর কেন? স্কুলে টিউবওয়েল নেই? আছে স্যার, নষ্ট। ছেলে পুলে সারাক্ষণ লেগে থাকে, এখনো মেরামত করা হয়নি। স্কুলের টিউবওয়েল মেরামত করা হয়নি, হুট করে এটা মানতে পারছি না। কিন্তু জন্তুগুলোর ঘটনা এমনভাবে রেখাপাত করে আছে মনে যে সে বিষয়ে আলাপ চালাতে ইচ্ছে হলো না। লোকটার দিকে খানিকক্ষণ হাঁ করে চেয়ে থেকে আবার বললাম, ওগুলো তাহলে শিয়াল? আমার তো তাই মনে হয়। অনেক রাত হয়ে গেছে, নিন স্যার। লোকটা গুরুত্বই দিতে চাইছে না। স্কুলের পূব পাশে শান বাঁধানো পুকুর, শানের দুপাশে কলার ঝোপ। বাইরে কম আলোর যে বাল্বটা জ্বালানো হয়েছে কিছু আগে, কলার পাতার ফাঁক গলে তার এক চিলতে আলো এসে পড়েছে সিঁড়ির একাংশে। জলের সিঁড়ি পর্যন্ত তা না পৌঁছলেও চাঁদের আলোর জন্য দেখতে অসুবিধা হচ্ছে না। কালো জামের মতো জলের রং, গম্ভীর ও গভীর। চারধার ঢেকে আছে গাছগাছালির অন্ধকারে। আধার আর জ্যোৎস্না মিলেমিশে রয়েছে গাছপালার খাঁচে খাঁচে। টু শব্দটি নেই কোথাও, সব ছবির মতো স্থির। চাঁদটা ঠিক মাঝ আকাশে। স্কুলের মাঠ জ্যোৎস্নায় ফকফক করছে। হাত পা ধুয়ে ফিরতে ফিরতে দেখলাম যে বাল্বটা জ্বলছে তা অকারণ। হি আলো আলোকিত করছে না, যেন খানিকটা অন্ধকার চুরি করছে। খালি খালি জ্যোৎস্নার সুষমাটা নষ্ট হচ্ছে। লোকটাকে বললাম, বাইরের কাজ মিটে গেলে আলোটা অফ করে দিয়েন। লোকটা মাথা নাড়ল। ঘরে ফিরতেই জিজ্ঞেস করল, কি খাবেন স্যার? আমার ব্যাগে মুড়ি আর বিস্কুট ছিল, কিন্তু তার তো আর উপায় নেই। বললাম, শুধু জল হলে হবে, রাতে না খেলেও চলবে। লোকটা একটু হাসল। তাই কি হয় স্যার? আমার বাড়ি দূরে, নইলে এখনই 4টে ভাত আনতে পারতাম। আশেপাশে কোথাও হোটেলও নেই। আজকে রাতের মতো আপাতত এই মুড়ি 4টে খান। বলেই লোকটা খাতাপত্রে ঠাসা একটা র্যাকের ওপর থেকে মুড়ির বয়েন বের করে আনলো। সম্ভবত হেড স্যারের মুড়ি। চেয়ারের পায়ার কাছ থেকে 8 বোতল জলও এগিয়ে দিল, সেটাও সম্ভবত হেড স্যারের। 4টে মুড়ি গালে দিয়ে একটু জল খেয়ে শুয়ে পড়লাম। যেমন তেমন ভাবে রাতটা পার করলেই হলো। বিছানাটা বেশ শক্ত। শক্ত বিছানাই আমার প্রিয়। একটা বালিশও ম্যানেজ করে রেখেছে লোকটা। সে বাইরের বারান্দার এক মাথায় শোবে। এ ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে তার নামটি জেনে নিলাম, আসলাম। ঘর অন্ধকার হতেই ফাইলপত্রের গন্ধ, অফিসিয়াল আসবাবপত্রের গন্ধ, স্কুল স্কুল গন্ধ, নতুন চাকরির ভালো লাগা, সব মিলে মনটা ভরে গেল। রাস্তার ওই বিপদের কথা ভুলেই গেলাম। দরজা লাগানো, মাথার কাছে কাঠের জানালাটা ছিটকিনি লাগানোর পরেও সামান্য ফাঁক হয়ে থাকে। সেখান দিয়ে জ্যোৎস্নাচ্ছরা ঢুকছে ঘরে। চোখ স্থির করে থাকলে ঘরের প্রায় সব কিছুই আবছা আবছা দেখা যায়। মাথা ঘুরিয়ে জানলা দিয়ে একবার বাইরেটা দেখে নিলাম। অন্ধকার বারান্দাটার পর জ্যোৎস্না পোহানো ছোট্ট মাঠটা দেখা যাচ্ছে। তারপরেই উঁচু রাস্তা। রাস্তার ওপর ওপাশের গাছপালা মাথা নুয়ে এই ঘরখানার দিকে তাকিয়ে আছে। পুরো তল্লাট নিস্তব্ধ, যেন একটা স্বপ্নলোক। আসলামকে দেখতে পেলাম না। সে হয়তো শোয়া তোড়জোড় করছে। মশা কামড়ালে আবার আমার ঘুম হয় না। যদিও এখনো মশার উৎপাত টের পাইনি, তবুও আসলাম শুয়ে পড়ার আগে মশারির খোঁজটা একবার নেওয়া দরকার। বেচারা একবার ঘুমিয়ে পড়লে ডেকে তোলা ঠিক হবে না। আসলামকে ডাকতেই সে দরজার বাইরের কাছে এসে জানালো, মশা নেই। তারপরেও 2-1টা যদি লাগে আলমিরার কাছে অ্যারোসল রয়েছে, স্প্রে করলে হবে। আসলামের কথা শুনলাম, কিন্তু ঠিক সেই সময় আমার নাকে সেই জন্তুগুলির খপ্পরে পড়ার সময় রাস্তায় যে গন্ধটি লেগেছিল, ঠিক তেমন গন্ধ লাগল। আসলাম পা ঘষতে ঘষতে চলে গেছে বুঝতে পারছি,
কিন্তু আমার মনের মধ্যে ঘুমিয়ে থাকা ভয়টা আবার জেগে উঠল। আমি কথা বলতে পারলাম না। কিছুক্ষণের মধ্যে অবশ্য গন্ধটা মিলিয়ে গেল, কিন্তু সদ্য ঘটে যাওয়া সেই বিভীষিকার ছায়া মিলাল না। বরং এখন কেন জানি মনে হচ্ছে এই সব আয়োজন সেই বিভীষিকার সাজানো। এই একা ঘর, দায়িত্বশীল কারো খোঁজ নিতে না আসা, নাইট গার্ডের পাশ থেকে ছায়া ছায়া কিছু মানব মূর্তি মিলিয়ে যাওয়া, সব কিছুতে যেন হাত ছুঁয়ে রেখেছে ভয়ঙ্কর সেই পরিস্থিতি। এই অবস্থা থেকে পালাতে পারলে ভালো হতো, কিন্তু দরজা খুলতে সাহস হচ্ছে না। আসলামকে ডাকতে ইচ্ছে করছে, কিন্তু ওর কথা মনে উঠতেই লোমগুলো খাঁড়া হয়ে উঠল আমার। পরিষ্কার বুঝতে পারছি আসলামের সাহচর্যে আমার শরীরের অণু পরমাণু ভীত হচ্ছে। মাঝে মাঝে এমন হয় আমার, যেমন সন্ধ্যের সময় একাকী কোনো জায়গা দিয়ে যাচ্ছি, একটা জায়গায় এলেই বলা নেই কওয়া নেই সারা গায়ের লোম খাঁড়া দিয়ে ওঠে। ভাবছি এখনো কি তাই হচ্ছে? মনের ভুল বলে নিজেকে বোঝানোর চেষ্টা করছি। আসলাম ও মাথা থেকে শুনতে চাইল, মশা লাগছে স্যার? মনের জলে আতঙ্কের যে শ্যাওলাগুলো জড়ো হয়েছিল, হঠাৎ এই মনুষ্য কণ্ঠের ধাক্কায় তা দূরে সরে গেল। মশা কি লেগেছে এখনো? না, একটিও লাগেনি। উত্তর দিলাম, না আসলাম, শুয়ে পড়েছ? আসলাম জানালো সে শুয়ে পড়েছে। একটু আত্মস্থ হলাম। কি উল্টাপাল্টা চিন্তা করছি আমি। মনে যত ভয় ঢোকানো যায় ততই ঢোকে, কাজের কাজ কিছু হয় না। এই ঘরে আমি নিরাপদ, দরজা জানলা সব আটকানো। তাছাড়া বাইরে নাইট গার্ড আছে, শুধু শুধু অমূলক দুশ্চিন্তা করে কাজ নেই। পাশ ফিরে শুয়ে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু চাপা অশান্তির মতো একটা ভয় খোঁচা দিচ্ছে মনে। ঘুম ঠিক আসছে না। ভাবছি ভালোই ভালো এই রাতটা কাটাতে পারলে শেষ রাত এলেই ঘুমিয়ে পড়ব। তখন চারদিকে সব জাগতে শুরু করবে, কোনো ভয় থাকবে না। কিন্তু রাত এখন কত হয়েছে, আর কতক্ষণ এভাবে কাটাতে হবে বুঝতে পারছি না। মোবাইল খোয়া গিয়ে সব বরবাদ হয়ে গেছে। আমার আলাদা কোনো ঘড়ি নেই। এই ঘরে ঘড়ি আছে কিনা খেয়াল করা হয়নি। টিকটিক কোনো আওয়াজও শোনা যাচ্ছে না। হয়তো আছে, টিউবওয়েলের মতো সেটাও খারাপ হয়ে আছে। সময় সম্পর্কে তাই মনে মনে আন্দাজ করা ছাড়া উপায় নেই। রাত 10টার পর কালীগঞ্জ থেকে হাঁটা শুরু করেছি। 2 ঘন্টা তো লেগেছে, আর এখানে এসে 8 ঘন্টা কেটেছে। সব শুদ্ধ 2.5 ঘন্টা। তার মানে এখন রাত 12:30 কিংবা 1টা হবে। পল্লীগ্রামে এই রাত গভীর নিশুতি রাত। 3টে পেরুলে ভোরের আঁচ লাগতে শুরু করবে, আর রাত 4টেতে স্বস্তি। সে পর্যন্ত দম ধরে পড়ে থাকা ছাড়া উপায় নেই। এই যখন ভাবছি, ঘরের পিছন দিক থেকে হুড় হুড় করে পাতা ঝরার মতো আওয়াজ শুনতে পেলাম। শরৎকালের শেষে সজনে গাছের হলুদ পাতা যখন দলবদ্ধ হয়ে খড়খড় করে ঝরে যায়, তখন তার যেমন শব্দ হয় তেমন। গ্রামের এই স্কুল ঘরের পিছনে বাগান থাকা অস্বাভাবিক নয়। বাতাস উঠল কি? সেই শব্দটা ধীরে চারপাশে ছড়িয়ে পড়ছে, যেন বৃষ্টি আসছে জোরে। শব্দটা হালকা, কানে লাগছে না, কিন্তু তার একটা অদ্ভুত ভার আছে। এই ভার একেবারে অচেনা, যেন পৃথিবীর বাইরের, আমার সমস্ত চেতনাকে চেপে ধরেছে, এবং এর বিরুদ্ধে আমি কোনো ক্রমেই প্রস্তুত হতে পারছি না। নৃশংসতা বা নির্দয়তা যখন ঘটে, ব্যাপক শক্তিতে ঘটে। আমি যখন বিচলিত, ঠিক তখনই ঘরের মধ্যে হুড় হুড় করে ঢুকছে সেই ভীতি সাক্ষী বিশ্রী গন্ধটা। শুধু গন্ধ নয়, সেই সাথে ভয়ঙ্কর সেই জন্তুগুলোও যেন ঢুকছে বাতাস হয়ে। একটু পরেই তারা কায়া গ্রহণ করবে, আর আমার জলজ্যান্ত অস্তিত্বকে মিথ্যে করে দেবে।
নিস্তব্ধ রাত আজ এত সরব যে আমার কাছে সভ্যতার সমুদয় শব্দ মিথ্যে বলে মনে হচ্ছে। দিনমানকে মনে হচ্ছে মরীচিকা। পৃথিবীতে যেন সূর্য ওঠে না, আলো জ্বলে না, এই অন্ধকারই চিরসত্য, এর শেষ নেই। আসলামকে ডাকতেই হবে, কিন্তু ডাকলে যে গলার আওয়াজটা হবে তাতে নিশ্চয় আমার অসহায়ত্ব মিশে থাকবে। আমি এখনও এই উপদ্রবকে মনের ভুল বলে ভাবতে চাইছি। যা অবাস্তব তার যদি ভয় থাকে আমার মনে থাকুক, তাকে বাইরে জানানোর মধ্যে দুর্বলতা আছে। না, আসলামকে এখনই ডাকব না। কিন্তু সে কি এই শব্দ শুনতে পাচ্ছে না? নাকি এই শব্দ স্বাভাবিক? না, আদৌ কোনো শব্দ হচ্ছে না, সবই আমার মনের ভুল। কিন্তু গন্ধ, এই বিপুল গন্ধ, এর যে সাবস্ট্যান্স, সেও কি আমার মনের? না, আমার তো কখনো এমন হয়নি। তবে আজ কি আমি নতুন হয়ে গেছি? পুরনো আমি কি আর নেই? না। বাতাস কি বৃষ্টি দেখতে আমি জানলার ফাঁক দিয়ে বাইরের দিকে তাকালাম। একটি পাতাও নড়ছে না। স্থির চাঁদের আলো দেখা যাচ্ছে। বাতাস বা বৃষ্টি কিছুই না। সেই শব্দ হুট করে বন্ধ হয়ে গেল, শুধু গন্ধটা আছে। স্কুল মাঠের দিকে ভালো করে খেয়াল করতেই ভয়ে আমার দাঁতে দাঁত লেগে গেল। জ্যোৎস্নালোকিত ওই মাঠের ঘাসে গোল হয়ে বসে আছে হুবহু সেই রকম দেখতে অনেকগুলো জন্তু। শিয়ালমুখো জন্তুগুলোর শারীরিক ভাষা দেখে মনে হচ্ছে তারা নিজেদের মধ্যে কি সব বলা কওয়া করছে আর ঘন ঘন এই ঘরের দিকে তাকাচ্ছে, যেন তারা জেনে গেছে এই ঘরে একজন মানুষ আছে। এবার অজান্তেই আমার মুখ দিয়ে একটা আর্তনাদ বেরিয়ে গেল, আসলাম! এর জবাবে আমি কানকে বিশ্বাস করতে পারলেও চোখকে পারলাম না। ওই জন্তু দলের মধ্যে আসলামের কণ্ঠে আওয়াজ বেরুল, স্যার, মশা লাগছে। শিয়াল মুখে একটা জন্তু মুখ নাড়িয়ে নাড়িয়ে এই ঘরের দিকে তাকিয়ে বলল কথাটা। আমার উত্তরের অপেক্ষায় সবগুলো জন্তুই চুপ হয়ে মুখ চেয়ে থাকলো এই দিকে। অনেকগুলো মুখ, কেউ উন্মুখ, কেউ সন্দিগ্ধ, কারো ভঙ্গিতে ক্ষিপ্রতা জাগানোর প্রস্তুতি। সেই জন্তু ঠিক একইভাবে মুখ নেড়ে আসলামের কণ্ঠে আবার প্রশ্ন করল, মশা লাগছে স্যার? উত্তর দেওয়ার মতো বোধ আমার নেই। কিছুক্ষণ পরেই দেখলাম এই দিকে একটানা দৃষ্টি রেখে জন্তুটি উঠে দাঁড়াচ্ছে, আর আমি অর্ধেক আসলাম আর অর্ধেক জন্তুকে দেখছি। তার হাতে রাস্তায় খোয়া যাওয়া আমার সেই ব্যাগ চাঁদের আলোয় মেলে ধরে কি একটা দেখছে। এটা কি আদৌ কোনো স্কুল ঘর, নাকি একটা ফাঁদ? আমার এই নিরাপত্তা সত্যিই কি নিরাপদ, নাকি একটা চাতুরি ভরা মারণ কৌশল? না, কিছুই ভাবতে পারছি না। শুধু একটা কথাই ভাবতে পারছি, এক্ষুনি পালাতে হবে। এই ঘরের পিছনের দেওয়ালে আলমিরাতে ঢাকা একটা জানালা দেখেছিলাম। বিছানা থেকে ধীরে নেমে সেখানে গিয়ে দেখলাম জানালা নয়, একটা কাঠের দরজা। আলমিরাতে অর্ধেক ঢাকা, ছিটকিনি খোলার মতো অল্প একটু জায়গা আছে। পুরো দরজা খোলা যাবে না, শুধু একটা অংশ খোলা যাবে। তাতে একটা লোক অনায়াসে বের হতে পারবে। কিন্তু বাইরেটা আমার অপরিচিত। এই দরজা খুলে গায়ে পড়ে কোনো বিপদ ঢোকাবো কিনা ভাবছি, কিন্তু বিপদে পড়লে পালানোর পথ পাওয়ার মতো স্বস্তি জগতে আর নেই। আমি জানলার কাছে ফিরে এসে আরেকবার বাইরেটা উঁকি মেরে দেখে নিলাম। সেই জন্তুগুলো তেমনই মাঠের মধ্যে জড়ো হয়ে বসে আছে। ঘরের পিছন দিকে হয়তো তারা কেউ নেই। মনে আমার শুধু এই একটি আশা। এই আশাটুকুই গর্তবন্দী ইঁদুরের একটু দম ছাড়ার মতো আমার মনে আশা জাগাচ্ছে। শব্দ না করে ওই দরজার ছিটকিনি খুলে সামান্য একটু ফাঁক করে দেখি কতগুলো বড় বড় গাছ রয়েছে এখানে। জ্যোৎস্নায় সেগুলোর গাঢ় ছায়া পড়েছে। তলাটায় যতটা ঝোপঝাড় মনে করেছিলাম ততটা নেই, বেশ পরিষ্কার।
এই ছায়ার পরেই আগান বাগানের মধ্যে ছোট্ট একটু ঘাস জমি। সবুজের ওপর জ্যোৎস্না পড়ে মায়াবী রং ধরে আছে সেখানে। ওই ফাঁকা জমির পরেই ডান দিক থেকে আসা একটা মেটে পথ সোজা গাছপালা ছায়ার মধ্যে ঢুকে আছে। রূপালী জ্যোৎস্নায় সব এত স্থির, এত নিস্তব্ধ, যেন আমার চোখের সামনে কেউ মস্ত বড় একটা ছবি ধরে রেখেছে। এই সুযোগ। সন্তর্পণে নেমে ছবি সদৃশ্য এই রাস্তায় উঠেই সোজা ছুটতে শুরু করলাম। দুপাশে গাছগাছালি হুমড়ি খেয়ে আছে, কোনো ঘরবাড়ি নেই। মাঝে মাঝে মাঠ, ক্ষেত, পুকুর। আমি শুধু ছুটছি, আর চারপাশ এত স্থির, এত ছবিময় যে বাস্তব বলে ভাবতে পারছি না। কেউ যেন জ্যোৎস্না আর ছায়া রঙের ছবি এঁকে রেখেছে, আর সেই বিশাল পটের মধ্যে আমি শুধু একা জীবন্ত হয়ে ছুটছি। পথ স্থির, পথের যেন শেষ নেই। এক এক সময় মনে হচ্ছে আমার এই ছুটে চলাটা কেউ যেন এখনই তুলির আঁচড়ে এঁকে এঁকে যাচ্ছে। এইমাত্র আমি আমার সমস্তটা নিয়ে কারো হাতে আঁকা ছবি হয়ে যাচ্ছি। গাছপালার পেট থেকে রাস্তাটা এবার জ্যোৎস্নায় বেরিয়ে এলো। রাস্তার ধবধবে জ্যোৎস্না লাগা পিঠের উপর দিয়ে ছুটতে ছুটতে দেখি বাম পাশের মাঠ থেকে কেউ একজন টর্চ লাইট মারছে। মাঠটা নিচু, টর্চ লাইটের আলো পেয়ে প্রাণ ফিরে পেলাম। নিমেষেই রাস্তা থেকে মাঠের মধ্যে নেমে সেই লাইটের দিকে ছুটছি। টর্চ লাইটের লোকটা এগিয়ে এসে লাইট মেরে মেরে আমায় দেখতে লাগলো। জিজ্ঞেস করলো, আপনি কি নতুন স্যার? হ্যাঁ, আপনি? লোকটা এবার একগাল হেসে বলল, স্যার, আপনি এতক্ষণে এলেন? হেড স্যার আর ম্যানেজিং কমিটির সভাপতি আপনার আসার কথা আজ সকালেই বলে রেখেছেন। অনেক রাত হয়েছে, আপনিও এলেন না। চিন্তায় তাই ঘুমাতে পারছিলাম না। যাক, এসে পড়েছেন, ভালোই হলো। এখন আসুন তো, আমি সব ব্যবস্থা করে রেখেছি। লোকটা মাঠের দক্ষিণে একটা অন্ধকার বিল্ডিংয়ের দিকে আমাকে নিয়ে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, কার বাড়ি এটা? লোকটা হেসে উঠল, বাড়ি হবে কেন স্যার? এটা আপনার স্কুল, বিষ্ণুপুর প্রাইমারি স্কুল। কোনো সমস্যা নেই, হেড স্যারের রুমে আপনার শোয়ার ব্যবস্থা করে রেখেছি। বলে কি লোকটা? এটা নাকি বিষ্ণুপুর প্রাইমারি স্কুল। যে স্কুলের ঊর্ধ্বশ্বাস বিভীষিকা হতে প্রাণে বাঁচতে আধা ঘন্টা ধরে ঊর্ধ্বশ্বাসে ছুটে এত দূর পালিয়ে এলাম, সেই স্কুলেই। তাহলে আধা ঘন্টা ধরে কোথায় ছুটলাম আমি? না, আদৌ ছুটিনি। কিন্তু তা কি করে হয়? এই তো আমি এখনো হাঁপাচ্ছি, এই তো আমার গায়ে ঘাম। তবে কি আমি ঘুরে ঘুরে আবার সেখানেই ফিরে এসেছি? না, আমি তো সোজা রাস্তা ধরে এসেছি। ভেবে যখন কিছু পাচ্ছি না, তখন আমাকে আশ্চর্য করে এখানে চারপাশ আলো ছায়ার মধ্যে ধীরে ধীরে আমার খুব চেনা হয়ে দেখা দিল। হুবহু সেই জায়গা, সেই উঁচু রাস্তা, ঠিক সেই রকমই চাঁদের আলো মেখে চুপচাপ শুয়ে আছে গাছপালার কোলে। সেই নিচু মাঠ, সেই পূব পশ্চিমে লম্বা স্কুল বিল্ডিং। আর ওই তো ওই পূব দিকের অল্প আলোর বাল্বের কাছে কলার ঝোপ, খানিকটা দৃশ্যমান পুকুর, ওই তো লম্বা অন্ধকার বারান্দা, ওই তো হেডমাস্টারের ঘরের দরজা। এমনকি চাঁদটা যেখানে ছিল সেখানে আছে, এত সময়ে এক বিন্দুও সরেনি। তবে কি সময় থমকে গেল? আমি কি কোনো অনতিক্রম স্থানে এসেছি, যেখানে শুধুই ছুটে চলা যায়, এগোনো যায় না? হঠাৎ টের পেলাম আমার হাতে ব্যাগ, সেই খোয়া যাওয়া ব্যাগ। এই ব্যাগ এলো কিভাবে? কখন এলো? এটা নিয়েই কি ছুটে এসেছি এতটা? আমি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়লাম। লোকটা পিছন ফিরে বলল, স্যার, ব্যাগটা আমায় দিন। না, ঠিক আছে। আচ্ছা, এখানে আধা মাইলের মধ্যে এরকম স্কুল আর আছে? সে হেসে উত্তর দিল, আধা মাইল কেন স্যার, সারা তল্লাটে আর কোনো স্কুল নেই। উত্তর শুনে আমার সব প্রশ্ন ফুরিয়ে আসছে। এখন একটি প্রশ্ন,
যদিও এর উত্তর আমি আন্দাজ করতে পারছি, তবু লোকটা নিজের মুখ থেকে শোনার জন্য জিজ্ঞেস করলাম, তোমার নাম কি আসলাম? প্রশ্ন শুনেই সে আমার মুখের দিকে হাঁ হয়ে তাকিয়ে পড়ল। স্কুল মাঠের জ্যোৎস্নায় দেখতে পেলাম তার দু চোখ বিস্ফারিত হচ্ছে। সে আরও কাছে এসে দেখতে লাগলো আমায়। আর তারপর যা ঘটল তা শুধু আশ্চর্যই করল না, নতুন কিছু প্রশ্নেরও জন্ম দিল। তারপর ৩ বছর কেটে গেছে। সেই রাতের সেই জ্যোৎস্নালোকিত শিশির ভেজা স্কুলের নিস্তব্ধ নির্জন রাস্তা, আর তার উপর রাশি রাশি ঝরা পাতার মধ্যে একটা ইঙ্গিত খোদিত পাতা হাতে একলা দাঁড়ানো সেই আমি। সব কিছু স্থির ছবিবদ্ধ হয়ে আজ আমার হাতে ধরা। কে যেন এঁকেছে এই ছবি, তাতে আমার দরকার নেই। সবচেয়ে বড় কথা, আমি তা পেয়েছি। এই ছবির স্থিরতার পিছনে যে সময়টা আছে, বহু দূর হতে বহু শাখা প্রশাখায় বিভক্ত নদীর মতো বয়ে এসে তা মানুষের লোভ আর মূঢ়তাকে চাপা দিয়ে রেখেছে। মানুষের জ্ঞান ও বোধে তা ধরা পড়ুক আর না পড়ুক, এমনই হয়। তারই প্রমাণ এই ছবি। কিন্তু সময় তো স্থির থাকে না। এই ছবি থেকে সময়টা ৩ বছর পার হয়ে এসেছে। আজ এই সকালে বিষ্ণুপুর প্রাইমারি স্কুলের রোদ লাগা নির্জন কক্ষে বসে ছাত্রছাত্রীদের অতি প্রিয় এই আমি নতুন স্যার এই ছবি হাতে খুবই তৃপ্ত। গতকাল আদালত আসলামের আত্মহত্যায় প্ররোচনার দায়ে এই স্কুলের প্রধান শিক্ষক অমল কান্তি দে ও ম্যানেজিং কমিটির সভাপতি মোতালেব গাজীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। আদালত তার পর্যবেক্ষণে বলেছে, হওয়া চাকরি না হওয়ায় হতাশা আর অবসাদে আসলাম আত্মহত্যা করেছে। আর নেপথ্যে থেকে আদালতের কাজে ৩ বছর ধরে প্রমাণ জুগিয়ে এসেছি আমি। কেউ তা জানতে পারেনি, যেমন কেউ জানতে পারেনি আমার হাতের এই ছবির ঘটনা।
কিন্তু এই 3 বছর সময়ের কোনো ছবি নেই। এখন এই ছবি ধরা অবস্থায় আমার নিজের একটা ছবি আঁকলেই হয়। নতুন স্যারের কথা শেষ হলো, কিন্তু বিষ্ণুপুর গ্রামের মানুষের মুখে একটা কথা লেগে থাকে। অবৈধভাবে আসলামের পরিবর্তে আব্দুলকে নাইট গার্ডের চাকরি দেওয়া এবং আসলামের আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলায় যেদিন আসামিদের শাস্তি হলো, ঠিক তার পরের দিন থেকে বিষ্ণুপুর স্কুলের নতুন স্যারকে আর দেখা যায়নি। শুধু তার স্মৃতি হিসেবে স্কুলের একটি কক্ষে পাওয়া গিয়েছিল 2টো ছবি। শুনছিলেন গল্প নতুন স্যার, গল্প পাঠে বাবলু, আবহ সঙ্গীত কাব্য, সমস্ত অনুষ্ঠান পরিচালনা ও নির্দেশনা আমি ক্যামেলিয়া। আমন্ত্রণ রইল পরবর্তী গল্প শোনার জন্য।